Sunrise presents Didi #1 Season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. পোলাও, মাংস, দুবেলার রুটি। সংসারে দিদিদের নেই কোনো ছুটি। শুধু ঘরে নয়, অফিস, বাজার, ব্যবসা হাজার। দিদিরা এখন সুপার ওম্যান। এই সমস্ত দিদিদের জীবনের গল্প আমরা রোজ শুনি, অনুপ্রাণিতও হই। আজও এই মঞ্চে আসছেন 4 লড়াকু দিদি। ডেকে নেব সবাইকে। নবনীতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি হুগলির শ্রীরামপুর থেকে আসছি। এই সমাজটাকে প্রত্যেকদিন বদলানোর জন্য স্বপ্ন দেখি, শোষণহীন শোষণমুক্ত একটা সমাজ গড়তে চাই। এর জন্য যে লড়াই, তার গল্প আজ তোমার সাথে বাহ, শুনবো। এরপর আছে সঙ্গীতা পাল। নমস্কার দিদি, আমি তারকেশ্বর থেকে আসছি। যে গ্রামে কোনোদিনও বাস ছিল না, যেখানে আমি বাস কোনোদিনও উঠিনি, সেই গ্রাম থেকে আমি শহরে এসে আমি কিভাবে এয়ার বাস সামলাচ্ছি, সেই গল্পই আমি আমার সাথে করতে এসেছি। ভেরি গুড, ওকে। সঙ্গীতা মণ্ডল। নমস্কার দিদি, আমি সুন্দরবন থেকে এসেছি। আমি একজন মহিলা কাবাডি প্লেয়ার। আমি কিভাবে কষ্ট করে এই জায়গাটায় এসেছি আপনার সঙ্গে গল্প করার জন্য। বাহ, শুনবো। বান্টি দাস বসাক। নমস্কার দিদি, আমি সিকিম থেকে আসছি। জাস্ট 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি আমার জীবনের গল্প নিয়ে তোমার কাছে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভার জেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল। প্রথমে আমরা একটু কথা বলবো নবনীতার সাথে। শোষণমুক্ত সমাজ গড়তে চাও তুমি নবনীতা, তার জন্য কি চেষ্টা করছো? দিদি, ছোটবেলা থেকেই আমার জীবনটা একটা লড়াইয়ের জীবন। ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। বাবা, কাকা, মা, বোন, কাকিমা, জ্যাঠা সবাইদের সাথে একসাথে থাকতে থাকতে এমন একটা ছোটবেলা থেকে এক থালায় ভাত খেয়ে বড় হয়েছি। এবং স্কুলে যখন পড়তাম ছোটবেলায়, বন্ধুদের সাথে টিফিন শেয়ার করে খাওয়া এবং বন্ধুদের কোনো অসুবিধায় তারা পড়লে বই খাতা ভাগ করে দেওয়া, আমার বই তাদেরকে পড়তে দিতাম, তারা যখন বই খাতা কিনতে পারতো না। এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে ছোট থেকেই থাকতে শিখেছি। এবং তার পরবর্তীকালে কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ, যে বন্ধু যে মানুষ, সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষেরা যখনই কোনো অসুবিধায় পড়েছে, আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং সাধারণ ছাত্রছাত্রী যখনই পড়াশুনো করতে পারেনি, তাদের হাতে বই কিভাবে তুলে দেওয়া যায় সেই বই তুলে দিয়েছি। শুধু তাই নয়, আমি যখন কলেজে যাচ্ছি বা রাস্তায় যখন বেরোচ্ছি সকালবেলা 8টার সময়, তখন আমার বাড়ির পাশের যে হোটেল বা আমার বাড়ির পাশের যে কোনো একটা মুদির দোকান, সেখানে যখন দেখি দিদি একটা ছোট ছেলে, 4-5 বছর বয়সী একটা ছেলে থালা বাসন ধুচ্ছে, বা 6-7 বছর বয়সী একটা মেয়ে পিঠে করে ব্যাগটা বয়ে বা মালপত্রটা বয়ে নিয়ে মুদির দোকানে আসছে, তখন খুব খারাপ লাগে। তাই জন্য আমি সকলের জন্য, শিক্ষার জন্য লড়াইটা করি। কারণ আমার বাড়িতে যে 6-7 বছরের বোনটা আছে বা ভাইজিটা আছে, তার যেমন পড়ার অধিকারটা আছে, আজকে যে ওখানে কাজ করছে তারও পড়ার অধিকারটা রয়েছে। তো তাদের জন্য এই লড়াই আমি করছি, প্রত্যেক দিন করি। এবং শোষণমুক্ত লড়াইয়ে আমি জানি আমার যে পদক্ষেপ প্রত্যেক মুহূর্তে নিতে থাকি, এবং আগামী দিনেও এটা যে আমি জয়ী হব আমি জানি। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ি সবসময় আমাকে এই বিষয়ে হেল্প করে, সাহায্য করে। আমার মা, বোন, বাবা, ভাই সবসময় আমার পাশে আছে। তো তুমি এই যে প্রয়াস শুরু করেছিলে, একা শুরু করেছিলে না তোমার সাথে অনেকে ছিল? আমার সাথে অনেকে ছিল, অনেক সাধারণ ছাত্রছাত্রীরা ছিল। শুরু করলে কি করে? এটা শুরু হলো কিভাবে? শুরু করলাম আমার যে ছোটবেলা থেকেই যে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে ওটা, স্কুল জীবন শেষ করে কলেজ লাইফে যে পা দেওয়া, আস্তে আস্তে বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের সাথে যোগ দেওয়া, বিভিন্ন রকমভাবে সাধারণ পিছিয়ে পড়া মানুষদের জন্য যে সমস্ত সংস্থা আছে তাদের পাশে দাঁড়াই। তাদের সাথে থেকে একসাথেই আমার এই লড়াইটা চলতে থাকছে। তো বিভিন্ন জায়গায় তোমাকে যেতে হয়, বিভিন্ন জায়গায় বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসা বা তাদের পাশে দাঁড়ানো, এটা তো খুব একটা সহজ কাজ নয়। না দিদি, একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রাম আরামবাগের একটি ছাত্রী, তার 18 বছর বয়সের আগেই তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এবং মেয়েটি চাইছিল না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে খুব ভালো নম্বর করেছিল, এবং ভালো নম্বর করার পর তার বাড়ি থেকে যখন বিয়ে দেওয়া হচ্ছিল, তার বাড়িতে গিয়ে আমরা বোঝাই, বিশেষ করে মেনলি তার বাড়িতে গিয়ে আমি আগে অভিভাবকদের সাথে কথা বলি যে আজকালকার দিনে মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা কত দরকার। তো আমরা বিয়ের জোগাড় সব হয়ে গিয়েছিল, আমি নিজে গিয়ে সেই বিয়ে আটকাতে পেরেছি, কোনো প্রশাসনের সহায়তায় নয়, নিজে গিয়ে। এবং আমার সাথে আরো অনেক তোমার যারা আছে সবাই, হ্যাঁ হ্যাঁ, তারা গিয়ে একসাথে আমরা সেই বিয়ে রুখতে পেরেছি। তাদের বাড়িতে যখন যাও বা তাদের বাবা মাকে যখন বোঝাও, সে বোঝানোটাও তো বেশ কঠিন ব্যাপার, তারা চট করে তো বুঝতে চায় না। হ্যাঁ, কঠিন ব্যাপার। বিভিন্ন রকম প্রশ্নের
প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়, তার সত্ত্বেও এটা তাকে বোঝায় যে আজকালকার দিনে মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত না হলে ভবিষ্যৎ জীবন অন্ধকারের মুখে যেতে বসবে। এখন তুমি কি করো নবনীতা? এখন আমি বিএড পাশ করেছি, আমি শিক্ষকতার সাথে যুক্ত, বাড়িতে প্রচুর স্টুডেন্ট পড়াই এবং যেখানে যে সকল জায়গায় ছাত্রছাত্রীরা পড়তে পারে না বিনা পারিশ্রমিকে তাদেরকে পড়াই। কারণ আমার মনে হয় এই সমাজে একটা ছাত্র বা ছাত্রী যখন শিক্ষার আলোতে পৌঁছতে না পারবে তাহলে সে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় জায়গায় ছুটে যাই এবং শিক্ষা নিয়ে যখনই আমার কাছে কেউ আসে কেউ কোনোদিন ফিরে যায় না। কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত আছো? প্রায় 10 বছর দিদি। অনেক দিন। তো কখনো বাধার সম্মুখীন হওনি এরকম একটা লড়াইয়ে? কোনো জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, কোনো জায়গায় আইনের পরামর্শ নিতে হয়েছে, সেখানে আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা কি দিদি, সব জায়গা থেকে আমরা সফল হয়েছি। আর সবথেকে বড় কথা বাড়ির আমার একটা লড়াই আছে, কারণ বাড়িতে মা আছে বাবা আছে, তারা সবসময় মনে করেন যে আমার বাড়ির হয়তো সবাই মানে তাদের সাথে কাজ করছি, তাদের সাথে কাজ করেই কি আমার সারা জীবন কেটে যাবে। কিন্তু মাকে যখন আমি দিনের শেষে এটা বলি যে যাদের জন্য আজকে কাজ করছি তাদের পাশে দাঁড়াবার জন্য কেউ নেই, তোমার মেয়ে আছে, তখন মা এগিয়ে যায়। মানুষের মনে পরিবর্তন আনা, সমাজে পরিবর্তন আনা একটা বিশাল বড় পদক্ষেপ, বিশাল বড় একটা কাজ। সেই কাজের সঙ্গে তুমি যুক্ত আছো, আমার অনেক শুভেচ্ছা রইল নবনীতা তোমার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। নবনীতা চক্রবর্তীর মতো মানুষ তো আমাদের দরকার, গ্রামে গ্রামে দরকার, জায়গায় জায়গায় দরকার, জেলায় জেলায় দরকার, তবে তো আমরা উন্নতির পথে যাবো, তাই না? থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট নবনীতা। থ্যাংক ইউ। এবার দেখবো আমরা সকলে জানি কি খেলা আসছে। দেখো দুটো ঝুড়ি আছে যেটা তোমাদের কোমরে বেঁধে দেওয়া হবে টাইট করে, দু সাইডে দুটো ঝুড়ি থাকবে, একটা বল আছে একটা খালি আছে। বলগুলো একটা করে নেবে, নিচে বাউন্স করবে, বাউন্স করে কোমরটাকে ঘোরাবে যাতে খালি ঝুড়ির মধ্যে সেই বলটা বাউন্স করে এসে ঢোকে। সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল বাউন্স করিয়ে খালি ঝুড়ির মধ্যে ঢোকাতে পারে, যে সব থেকে বেশি ঢোকাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে নবনীতা। Stop. নবনীতা 30 সেকেন্ডে 5টা বল কালেক্ট করেছে। সঙ্গীতা, কখনো কোনোদিনও বাস গাড়ি এসব কোনোদিনও দেখোনি, আজকে সে তুমি এয়ার বাস সামলাচ্ছ? অ্যাকচুয়ালি দিদি আমি এয়ার বাস বলতে আমি গ্রাউন্ড স্টাফে রয়েছি। আচ্ছা। আমি ছোট থেকে তারকেশ্বরে মানুষ, প্রপার তারকেশ্বর নয়, তারকেশ্বর থেকে একটা বিষ্ণুপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমি প্রথম থেকে ছোট থেকে মানুষ। আমার ফ্যামিলিতে আমার বাবা মা ছোট বোন আর আমার দাদু থাকেন। তো আমি প্রথমে যখন ওখানে আমি পড়াশোনা করি, আমাদের খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাপির মুদিখানা দোকান একটা। আমার বাপি আমাদের দু বোনকে এমনইভাবে মানুষ করেছে যে আমরা কোনোদিনও অভাব যে কী জিনিস সেটা আমরা কোনোদিনও বুঝিনি। তো সেই জায়গা থেকে আমি যখন ক্লাস 10 পাস করি আমাদের তারকেশ্বরের ছোট্ট ওই গ্রামের একটা স্কুল থেকে, নানান ঘটনা আমার সাথে ঘটতে থাকতো। আমি একটা মানসিক চাপে থাকতাম, কারণ বাড়ির ফ্যামিলিতে সবসময় একটা একটা ঝামেলা সৃষ্টি করার কারণ হতো যে আমাকে কোনো রকমভাবে পড়াশোনা করতে দেওয়া হবে না বা আমি কোনো রকমভাবে পড়াশোনা করতে পারবো না, এরকম একটা ঘটনা সৃষ্টি করা হতো ফ্যামিলিতে। কেউ চাইতো না তুমি পড়াশোনা করো? প্রথম থেকে সবাই একটা সম্পত্তি জায়গা টাইগা নিয়ে এরকম একটা বিবাদ সব ফ্যামিলিতেই থাকে, কিন্তু আমাদের ফ্যামিলিতে একটু বেশি ছিল। এইচএসে পাস করার পর আমি বুঝতে পারলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, আমার বাবা মাকে আমাকে দেখতে হবে, আমার বোন আছে, আমার ছোট বোনটাকে আমার মতন করে দেখতে হবে। তো সেই জন্য আমি শ্রীরামপুর আমার মামার বাড়ি, তো আমি শ্রীরামপুর কলেজে আমি অ্যাডমিশন নিই। আমার দিদা দাদু আমাকে খুব সাপোর্ট করেছে, আমার মামিরা আমার মামারা আমার খুব সাপোর্ট করেছে। তো আমি শ্রীরামপুর কলেজে অ্যাডমিশন নেওয়ার পর আমি ওখান থেকে গ্র্যাজুয়েশন করি। তারপর মাঝে আমার মামারা ভেবেছিল যে আমাকে বিয়ে থাওয়া দেবে, কিন্তু আমি সেই জিনিসটাকে কাটিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি যে না, আমি বিয়ে করলে শুধু আমার লাইফটা হয়তো ভালো হতে পারে, কিন্তু আমার বাবা মা বোন সবাই হয়তো আমার মতন নাও ভালো থাকতে পারে। তো আমি সেই জিনিসটাকে কাটিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে না, আমি এখন বিয়ে থাওয়া করবো না, আমাকে লাইফে কিছু করতে হবে। একটা মেয়ে মানে শুধু এটাই নয় যে শুধুমাত্র পড়াশোনা শেষ করা মাত্রই তার বিয়ে হওয়া। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি দেখি যে আমায় কিছু তাড়াতাড়ি যদি কিছু করতে হয় তাহলে আমাকে
কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। তো আমি সেই জন্য তারপরে আমি এয়ার হোস্টেসের ট্রেনিং নিই। ওখানেও আমার সমস্যা হয়, যেহেতু আমি গ্রাম থেকে গেছি, ফ্লুয়েন্টলি ইংলিশ এবং যেসব কালচারাল জিনিসপত্র সেগুলোর সাথে আমি কোনো রকমই আমার কিচ্ছু ছিল না। ম্যামেরা পর্যন্ত আমাকে বলেছিল যে দেখো তুমি পারবে, কারণ তোমার এই যে ধরনের চালচলন ছিল বা যেরকম ধরনের কালচারের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো, এই প্ল্যাটফর্মটা তোমার জন্য সঠিক নয়। তো আমি বলেছিলাম না ম্যাম, আমি পারবো, আমার পক্ষে এটা সম্ভব। অনেকেই তো অনেক কিছু করে দেখাতে পারে, তো আমাকে এটা আমার জন্য করতে হবে। প্রচুর রকম আমাকে সম্মুখীনও হতে হয়েছে, যে হয়তো আমাকে কোনো রকম কিছু বলতে বলেছে বা ধরুন কোনো রকম আমাকে অ্যাচিভ করতে বলেছে, তখন আমি হয়তো ভুল বলেছি বা সেটার সম্মুখীনে আমাকে হয়তো সে বলেছে যে তুমি এটা কি বলছো, বা হাসছে সবাই, সেটাকে নিয়ে ব্যঙ্গ করেছে ঠিকই, কিন্তু তারপরে আমি সেটাকে কাটিয়ে উঠেছি এবং সেটাকে নিয়ে আমি মনে মনে ভেবেছি যে না, আমাকে এটা করতে হবে বা আমাকে এটা পারতে হবে। তো এয়ার হোস্টেস ট্রেনিংয়ের পর যখন আমি প্রথমে ভেবেছিলাম যে না, আমাকে প্রথমে যদি কিছু করতে হয় আমাকে ছোট থেকে বড় হতে হবে, তো আমি প্রথমে হোটেলে চেষ্টা করেছিলাম যে আমি প্রথমেই হয়তো কেবিন ক্রুতে পাবো না, কিন্তু আমার প্রথম থেকে লক্ষ্য ছিল আমি এয়ারলাইন্সে কাজ করব। তো তারপরে আমি ওখান থেকে প্রথমে হোটেলে চাকরি করি। সেই প্রথমবার আমি ফ্লাইটে উঠেছিলাম, আমার বাপিকে নিয়ে আমি ত্রিপুরাতে গেছিলাম। সেটা আমার আজও মনে আছে যে আমি সেখানে গিয়ে আমি যখন আমার বাপি আর আমি একটা অন্য রাজ্যে গিয়ে আমি চাকরি করতে গেছি, সেটা আমার পক্ষে একটা এখনো পর্যন্ত অসাধারণ মুভমেন্ট। আমি 1 বছর মতন ওখানে কাজ করি। তারপরে ওখান থেকে আমি ডিসেম্বরে আমি এখানে আসি, কলকাতাতে এসে আমি কলকাতাতে ভিআইপি O2-তে আমি ইন্টারভিউ দিতে থাকি। তারপরে আমি এখন ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফে আমি ক্যাটারিং অফিসারে রয়েছি। কতদিন হলো? এই 6 মান্থ হয়েছে। বাহ, তার নতুন এক্সপিরিয়েন্স একদম। যেহেতু প্রথম এয়ারলাইন্সে চাকরি করছি, আমি যে করতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। যে জায়গা থেকে আমি স্ট্রাগল করেছি, সেই জায়গা থেকে গিয়ে যে আমি ওই জায়গাটাতে যাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো এয়ারলাইন্সে যখন আমি প্রথমে ঢুকি, তো আমি ক্যাটারিং অফিসার হিসেবে জয়েন করি। মূলত কাজটা কি তোমার? আমার কাজটা হচ্ছে প্লেনের ওপরে যে খাবারগুলো যায় সেগুলোকে আমাকে লিস্ট করে কম্পিউটারে তুলে রাখতে হয়, তারপরে আমাকে সেগুলো দিতে হয়, আর বারকোডিং স্ক্যানিং করা থাকে। আচ্ছা। আর আরেকটা দিদি, আমি একটা কথা বলতে চাই, আমি যে এখানে এসেছি শুধুমাত্র খেলতে না, আমি শুধুমাত্র আপনার সাথে দেখা করতে এসেছি দিদি। মানে আমি ভাবতে পারিনি যে আমি অত ছোট জায়গা থেকে এসে আমি আপনার সাথে দেখা করতে পারবো। তোমার জীবনের লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবো, একটা জায়গায় পৌঁছবো। একদম। আজ তুমি সেই জায়গায় পৌঁছেছো, অবশ্যই। নিজের চেষ্টায়, নিজে কষ্ট করে, পড়াশোনা করে। আমার অনেক শুভেচ্ছা রইল সঙ্গীতা। দিদি, আমি আর একটা কথা বলতে চাই, এইটা আমি উদ্যোগ নিয়েছি বলতে পারেন। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে গাছ কাটার ফলে যে সমস্ত কাজকর্ম যেসব দূষিত হচ্ছে, বা এখনকার যেসব প্রবলেম হচ্ছে, জলের কষ্ট হচ্ছে, এক এক জায়গায় জল পাওয়া যাচ্ছে না, ভূমিকম্প হচ্ছে, তো এই সমস্ত কারণে আমরা ঠিক করেছি জন্মদিনের দিন যদি আমরা মোমবাতি জ্বালিয়ে তো সেলিব্রেট করা হয়, কিন্তু শুধুমাত্র জন্মদিনের দিন যদি 10টা করে গাছ লাগান আর এই গাছটা লাগিয়ে যদি লালন পালন করা হয়, আমার মনে হয় এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা মনে হয় অনেকটাই মিটে যাবে। তো আমি সবাইকে আমি রিকোয়েস্ট বা অনুরোধ করছি যে সবাই যেন তার জন্মদিনে 10টা করে গাছ যেন লাগায়। আর ক্লাবের সমস্ত মেম্বারকে বলা হয়েছে যাতে এটা প্রত্যেকটা পাড়ার মধ্যে এই জিনিসটা ছড়ানো যেতে পারে। খুব ভালো প্রয়াস। ভালো থেকো সঙ্গীতা, খুব ভালো লাগলো। তোমার পরিবারের যারা যারা আজকে এখানে এসেছেন সকলকে আমার প্রণাম, নমস্কার, এবং সবাই ভালো থাকবেন। তুমিও ভালো থেকো সঙ্গীতা। আপনিও ভালো থাকবেন দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances। এবার খেলতে আসছে সঙ্গীতা। স্টার্ট। একটু জোরে মারো, আর একটু জোরে। হ্যাঁ, ভেরি গুড। একদম ঠিক এইভাবে খেলে যাও। ওকে, ভেরি গুড। এসো। সঙ্গীতা 30 সেকেন্ডে 9টা বল কালেক্ট করেছে। কাবাডি প্লেয়ার সঙ্গীতা মণ্ডল, Yes, ma'am. বলো কবে থেকে খেলছো? 15 বছর হয়ে গেছে খেলছি। 2004 সাল থেকে খেলা স্টার্ট হঠাৎ হয়েছে। কাবাডি কেন সঙ্গীতা, এত খেলা থাকতে? প্রথম অ্যাথলেট ছিল, অ্যাথলেট কিছুদিন খেলার পরে আমি যখন অনেকটা উপরে উঠলাম, তখন আমাকে স্যার বলছে যে এরকম ড্রেস শু কিনতে হবে। আমার বাড়িতে সেরকম আর্থিক কন্ডিশন ছিল না, তা স্যার বললেন কি যে কাবাডিতে তাহলে জয়েন করো। আমি বললাম স্যার ঠিক আছে, আমি কাবাডিতে জয়েন। এবার কাবাডিতে ফার্স্ট খেলা শুরু হয়েছে, 2 মাস পরে বাবা মারা গেছে।
বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িতে বলেছিল যে খেলা করতে হবে না। আমি বলেছিলাম যে আমার যতই কষ্ট হোক খেলাটাকে আমি ছাড়বো না, তাতে আমার যা করতে হবে। আমি বাড়িতে জেঠুদের, পাড়ার লোকেদের গাছের সবজি ফল বিক্রি করে, ঠোঁয়া বানিয়ে, শাড়ির কাজ করে আমি খেলতে আসতাম। প্রথম ডিস্ট্রিক্টে চান্স পাই, ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার পরে প্রথম ন্যাশনাল চান্স পেয়েছি। ওখান থেকে এবারে যখন ভালো খেলছি দেখে বাইরের কোচ আমাকে বলছে যে তুমি ক্লাবের হয়ে খেলো, তুমি শুধু স্কুলের হয়ে খেললে বড় জায়গায় যেতে পারবে না। আমি বললাম ঠিক আছে স্যার, আমি কোথায় খেলো বলুন। বলছে তুমি আমার সোনারপুর ক্লাবে হয়ে খেলো। এবার আমি সোনারপুরের ক্লাবের হয়ে প্র্যাকটিস করছি। 2 বছর 3 বছর প্র্যাকটিস করার পরে 2010 সালে আমি সিনিয়র ন্যাশনালে চান্স পেলাম। 2010 সাল থেকে এখনো পর্যন্ত 7টা সিনিয়র ন্যাশনাল করেছি। তারপরে ওয়ার্ল্ড কাপ খেলেছি, ওয়ার্ল্ডস গেম খেলেছি, ফেডারেশন কাপে উইনার, 15-16টার মতন অল ইন্ডিয়া খেলেছি। প্রচুর টার্গেট, মানে শুরুতে যখন খেলা স্টার্ট হয়েছিল, বাবা মারা যাওয়ার পরে এমনও দিন গেছে যে মা 200 মুড়ি কিনে এনে, প্রত্যেকে বাড়িতে 4 বোন 1 ভাই, 200 মুড়ি কিনে এনে বলছে যে সবাই ভাগ করে খাবে। আমি এবারে দেখছি যে এই খেলে ও আমাকে হবেও না, আমাকে কিছু করতে হবে। তখন আমি ওই শাড়ির কাজ আরও বেশি করে রাত জেগে করতে শুরু করলাম। তো এই যে রাত জেগে জেগে এরকম কাজ করতে, তারপর আবার সকালবেলা খেলা, ট্রেনিং, এগুলো করতে কি করে? 3 ঘন্টায় ঘুমালে তখন যথেষ্ট হয়ে যেত। খাবারও তো ঠিকঠাক পেতে না, খাবারও পেতাম না। খেলতে গেলে তো একটা বিশাল পরিশ্রমের খেলা এবং খাবার ঠিকঠাক দরকার তো, কিন্তু পেতাম না। তার জন্য আমি অনেক চোটও হয়েছে, আমার সারা শরীরে মানে প্রচুর চোট হয়ে আছে। বাড়ি থেকেও ঠিক মতন আর্থিক কন্ডিশন নেই, সেই জন্য আমি কি করলাম, কলকাতায় চলে এলাম। কলকাতায় আসার পরে আমি ক্লাবে বলার পরে এবার ক্লাবের অনেক ছেলেরা, মানে তারাও অনেক দূর থেকে আসে, তারা বলছে যে দিদিভাই আমরাও তো অনেক দূর থেকে আসি, আমরা কলকাতায় একটা ঘর ভাড়া নিচ্ছি, তা তুই আমাদের কাছে থাকার পরে আমাদের সব কিছু করে দিবি, আমরা তোর সব কিছু দেখব। এবার আমি কি করি, ওদেরকে সব কিছু কাজ করে দিই। আমার খাওয়া দাওয়া এখন মোটামুটি তবু ঠিকঠাক আছে। তো মানে ঘরের কাজকর্ম সব কিছু আমি করি, রান্না টান্না সব কিছু আমি করে দিই। আর এমনও দিন গিয়েছে খিদের জ্বালা, সকালবেলা প্র্যাকটিসের পরে কিছু খাবার নেই। ওরা বলছে যে দিদি খাবার নেই, কি করবি? আমি বলছি যে দেখ, ওই যে ছোলাটা ভিজিয়ে দিয়েছি, মানে ওরা ফেলে দিতে যাচ্ছিল। আমি বলেছি না, প্লেয়ার মানুষ হয়েছে মানে সব কিছু খাওয়া দরকার। ছোলাটার মধ্যে প্রতিটা খোপের মধ্যে 2-3টে করে পোকা। ভাইগুলো বলছে যে দিদি খাস না এগুলো। আমি বলছি যে প্লেয়ার হয়েছি যখন সব কিছু খেতে হবে। আর এই সময় এই প্র্যাকটিসের পরে কি খাবো বল? ওদেরকে বললাম যে নিচের দিকে তাকিয়ে কোনো খাবার খাওয়া যাবে না, উপরের দিকে তাকিয়ে খা, সব কিছু দেখবি ভালো হবে। দিনের পর দিন প্র্যাকটিস করে আসার পরে আমি কোনো সময় টিফিন করতাম না, সেই টিফিনের পয়সাটা বাঁচিয়ে যাতে আমি সংসারে কিছু হেল্প করতে পারি। ইন্ডিয়ার হয়ে আমি ওয়ার্ল্ড কাপ মানে জিতেছি, জেতার পরে যে আমার একটা আনন্দ উপভোগ হচ্ছে। বাড়িতে আসলাম, বাড়িতে বলছে যে কি পেলেই আমার দেখার দরকার নেই, এই যে ইন্ডিয়ার হয়ে তুই যে নেমেছিস বা ইন্ডিয়ার হয়ে গোল্ড এনেছিস, সেটাই আমাদের কাছে অনেক গর্ব। প্রথম কবে খেলতে গেলে ইন্ডিয়ার হয়ে? প্রথম ওয়ার্ল্ড গেম খেলতে গিয়েছিলাম 2017 সালে, আর এই 2019 সালে আমি মালাকাতে খেলতে গিয়েছিলাম। তো ওয়ার্ল্ড কাপ নিয়ে ফিরেছিলে? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে গোল্ড। 2013 সাল থেকে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ক্যাপ্টেন আমি। তুমি আমাদের বাংলার গর্ব। থ্যাংক ইউ ম্যাম। আজকে ইন্ডিয়ান কাবাডি টিম যেটা ওয়ার্ল্ড কাপ এনেছে, তার মধ্যে একমাত্র বাঙালি মেয়ে হচ্ছে সঙ্গীতা মণ্ডল। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে আজ সঙ্গীতে, এত গরিব পরিবার থেকে এসে আজ সঙ্গীতা নিজের জায়গায় দেখিয়েছে এবং ওয়ার্ল্ড কাপে গোল্ড নিয়ে এসছে। একটা জোরে হাততালি সঙ্গীতা মণ্ডলের জন্য। ম্যাম মেডেলগুলো এনে হ্যাঁ দেখবো, নিয়ে এসো। বাহ, কিছু কিছু বাছাই করে নিয়ে এসেছি, অনেক মেডেল আছে বাড়িতে। বুঝতেই পারছি। দারুণ। এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কি হতে পারে সঙ্গীতা? হাতে ধরাটাও আমাদের কাছে গর্বের, এবং সঙ্গীতা মণ্ডলের জন্য আমরা গর্ববোধ করি যে সে আমাদের পশ্চিমবাংলার মেয়ে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা, অল দ্য বেস্ট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances। এবার খেলতে আসছে সঙ্গীতা মণ্ডল।
খেলো, সামনে মারো, জোরে মারো। হ্যাঁ অ্যাবসলিউটলি, এরকম ভাবে খেলো। সঙ্গীতা মণ্ডল 30 সেকেন্ডে 10টা বল কালেক্ট করেছে। এবার আমরা কথা বলবো বান্টির সাথে, নিউলি ম্যারিড। হ্যাঁ দিদি। হ্যাঁ, সিকিম থেকে এসছো। হ্যাঁ, সিকিমের থেকে কোথায় এসেছি। থাকো? সিকিমের সিংথাম। বিয়ের পরে ওখানে গেছো না ওখানকারই মানুষ তুমি? না, আমি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারের মেয়ে। আচ্ছা। আমার ছোট থেকে বড় হওয়া ওইখানেই, আমার স্কুল কলেজ ওইখানেই। আমি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমরা 2 বোন, মাম সবচেয়ে ছোট, তাই আমি খুব আদরের। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমি যখন ক্লাস 9-এ তখন আমার বাবা মারা যান। তার কিছুদিন পরেই আমার দিদির বিয়ে হয়ে যায়। দিদির সঙ্গে আমার বয়সের ডিস্টেন্স 7.5 বছর। তারপর লাইফটা একটুখানি কমপ্লিকেটেড হয়েই গেল। তো আমি তখন থেকেই মোটামুটি টিউশন শুরু করি। তা মার তুমি একা খালি? আমি আর মা একা ঠিকই, কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো জেঠু দাদা এবং বম্মা ছিল, সেই দিক দিয়ে সাপোর্ট হয়। আমার বড় মামা বড় মামি খুব সাপোর্টিভ, এবং আমার দিদি জিজু আমাকে খুব সাপোর্ট করে। যাই হোক, তার মাঝখানে আমিও টিউশনটা করে গেছি কন্টিনিউ। তারপর আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে যে প্রসিড করার ব্যাপারটা, আমি এমএটা করতে পারিনি, এবং আমি কম্পিটিটিভের জন্য তখন প্রিপেয়ার হতে পারিনি, কন্ডিশনটা সেরকম ছিল না। আমি জব দেখতে শুরু করি এবং আমার একটা স্কুলে জব হয়ে যায়, আমি জবটা কন্টিনিউ করি। তখন মোটামুটি সিচুয়েশনটা, প্রচুর টিউশন করি আর জব করি, ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক আন্ডার কন্ট্রোল। তারপরেই আমার নেক্সট স্টেপ লাইফের, যে আমার বিয়ের সম্বন্ধ আসে এবং আমার বিয়ে হয়ে যায়, অ্যারেঞ্জ ম্যারেজ, এবং আমি সোদপুরের বৌমা হয়ে চলে আসি। প্রথম থেকেই বিয়ে নিয়ে আমার একটা প্যানিক ছিল, ইস বাবা বিয়ে বিয়ে মানেই তো ওই সেই শাশুড়ি মা বলবে এই না ওই না সেই না, বা খুব কনজারভেটিভ, বা হয়তো আমি কি সেখানে আমার নিজের সত্তাটাকে ধরে রাখতে পারবো। তো এইসব কোশ্চেন মাথায় আসে, আমি ভয়ও পেয়ে যাই। কিন্তু আস্তে আস্তে বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে এসে সেই মানুষগুলোর খুব কাছে গিয়ে বুঝতে পারি যে না, সবসময় এরকমটা হয় না, সবসময় ওই সিরিয়ালে যেমন দেখায় তেমনটা হয় না। ব্যাপারটা কখনো কখনো অন্যরকমও হয়। আমার শাশুড়ি মা সবসময় এরকম এই করো ওই করো, ওই মানে যেরকম আমরা দেখে থাকি বা জেনে থাকি, যা বুঝি সেটা দেখে, সেরকমটা হয় না, বাস্তবটা অনেকটাই আলাদা হতে পারে। তো শাশুড়ি মা খুব ভালো বন্ধুও হয়। আর বলা বাহুল্য যে আজকে আমি এখানে এসেছি শুধুমাত্রই শাশুড়ি মার জন্য, এবং সে চেয়েছিল যে আমি এখানে এসে খেলি, এবং আমি তাই জন্য খুব হ্যাপি। আর দিদি তোমার হিউজ ফ্যান আমার শাশুড়ি মা, ডেইলি দেখে দিদি নাম্বার 1, আর আমাকে আসার সময় বোঝাচ্ছিল এই রাউন্ড আছে ওই রাউন্ড আছে ওই রাউন্ড আছে। তো যাই হোক, এই হয়। আমার শ্বশুর মশাই, যে বাবা তো খুব ছোটবেলায় চলে যায়, তো শ্বশুর মশাইকে আমি পেয়ে আমি খুব খুশি যে এতটা প্যাম্পার করে। এই জিনিসটা অনেকদিন থেকে আমার লাইফে মিসিং ছিল, এবার ওই জায়গাটা পূর্ণ হয়ে গেল। আর আমার হাজব্যান্ড, সেও খুব ভালো। সে কি করেন? ও আছে ফার্মাসিস্ট, ম্যানকাইন্ড, সিকিম। আচ্ছা। এবার ওই সূত্রেই আমার সিকিমে যাওয়া। তো আমার বিয়ে হয়েছে 6 মাস, জানুয়ারিতে বিয়ে হয়। এখানে আমি 3 মাস ছিলাম, থাকার পর আমি সিকিমে চলে যাই। তা আমি ভাবছিলাম এ বাবা, এই তো পাহাড়, কি করে থাকবো, তার মধ্যে ভাষাও তো বুঝি না ওদের। তো যাই হোক, সিকিমে আমি যেখানে থাকি সেটা মেইন রোড থেকে আমাদের রুমটা 110টা সিঁড়ি উপরে উঠতে হয়। বাজার করতে গেলে মেন রোডে 110টা সিঁড়ি নিচে নেমে আরো 150টা সিঁড়ি নিচে নামতে হয়, এরকম টাইপের ব্যাপার। এভাবে সব বেশি কষ্ট হয় যখন অনেক অনেক বাজার করে উপরে উঠতে হয়, কিছু আনতে হবেই মানে নিচে নামতে হবে, ভাবলেই কেমন একটা ভয় ভয় ওই জন্য লাগে। ওখানকার মানুষ এত ফিট, এত সুন্দর, এত রোগা পাতলা সবাই। যাই হোক, শ্বশুর বাড়িটা যেমন আমার জন্য খুব এনজয়েবল, যে এখানে খুব হই 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 হয়। আমি জয়েন্ট ফ্যামিলিরও মেয়ে ছিলাম, কিন্তু সিকিমে গিয়ে আমি একা একা হয়ে যাই। সিকিমের যে পরিবেশটা, আমরা এখানে থাকলে কি দেখি, জেনারেলি ছাদে উঠলে রাতের বেলা, রাতে তারা, ওইখানে আমি দেখতে পারি যে চারিদিকে পাহাড়গুলোতে যেন জোনাকির মতো সব জ্বলছে, যেহেতু অন্যান্য বিল্ডিং আছে, বিল্ডিং এর লাইটগুলো অন্য পাহাড়ে যে বিল্ডিং গুলো আছে সেগুলোতে লাইট জ্বলছে। পরিবেশ তো খুব ভালো আন্টি, অনেক ভালো থাকা যায় ওখানে, তোমার তো ভালো লাগে? সত্যিই ভালো থাকা যায়। আমি মোস্ট অফ দ্য টাইম ছাদে স্পেন্ড করি, আমার এত ভালো লাগে, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। তারপর জানলা খুললে যেন মনে হয় যেন জানলা দিয়ে বৃষ্টি হওয়ার পরে মেঘগুলো যেন জানলা দিয়ে ঢুকে আসছে ভেতরে। আর ঠান্ডা সবসময় ঠান্ডা, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, স্পেশালি যখন সূর্য ডুবে যায় তারপরে একটা ঠান্ডার আমেজই ক্রিয়েট হয়ে যায়। তো অসম্ভব ভালো একটা ওয়েদার। তো শ্বশুরবাড়ি সাপোর্টিভ হওয়ার জন্য আমি আবার নতুন করে কম্পিটিটিভ, যেটা আমার বাদ পড়ে গেছিলো, সেই পড়াশোনা আবার শুরু করছি। আমার সামনে এক্সাম আছে, আর যদি প্রাইভেট জব আমার হয়ে যায় ওইখানে সিকিমে, আমি জব করতে শুরু করবো। সেই দিক থেকে আমার শ্বশুরবাড়ির কোনোই বাধা নেই। বাড়ি তুমি তারপর রান্না বান্না নিজে করো? রান্না বান্না ওই যে বললাম, আমি বাড়িতে
ছোট মেয়ে ছিলাম, রান্না করতে হয়নি। যতদিন শাশুড়ি মার কাছে মার কাছে ছিলাম তখনও করতে হয়নি, কিন্তু এখন গিয়ে তো করতেই হবে। না, ওখানে কিন্তু মোমো থুকপা খুব ভালো পাওয়া যায়। ওখানে গেলেই মোমো, যত উপরে উঠবে আর কিছু পাওয়া যাবে না, নুডলস আর মোমো খাও সারাক্ষণ। খাই। আর এখন আমার নতুন একটা অ্যাড হয়েছে যে আমি ইউটিউব খুলে যাই রান্না পাচ্ছি করে ফেলছি, যাই পাচ্ছি করে ফেলছি। আর অ্যাজ ইউজুয়াল হাজব্যান্ড একাই আছে, ওই গিনিপিক, ওকেই খাওয়াচ্ছি, খাও খাও ভালো ভালো খুব ভালো, খেয়ে নাও। খুব ভালো লাগলো বান্টি, খুব ভালো থেকো। হ্যাঁ, অল দ্য thank you. বেস্ট। নতুন বিয়ে হয়েছে, দারুণ মজা করে আনন্দের সাথে জীবন কাটাও। থ্যাংক ইউ দিদি। রেডি, বান্টি স্টার্ট। কি জোরে, ভেরি গুড, খুব ভালো, এইভাবে খেলো একদম। লাভলি। চলে এসো। বান্টি 30 সেকেন্ডে 15টা বল কালেক্ট করেছে। ভেরি গুড, ভেরি গুড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বান্টি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে সঙ্গীতা মণ্ডল 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সঙ্গীতা পাল 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে নবনীতা চক্রবর্তী 5 পয়েন্টস। বান্টির পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, সঙ্গীতার পছন্দ গার্মেন্ট স্টিমার, সঙ্গীতা পালের পছন্দ কফি মেকার, নবনীতার পছন্দ বেতের দোলনা। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে বান্টি। বান্টির জন্য গিফট আছে। বান্টির জন্য সানরাইজের তরফ থেকে 5 কেজি মাস্টার্ড অয়েল, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে এই সকলের জন্য বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কোচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট উপাল দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে দেখো অনেকগুলো অক্ষর আসবে, অক্ষরগুলো ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে। যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। বান্টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, রনে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু। আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, রনে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু। আমরা চক্ষু বুঝে বইতে খুঁজে সত্যনারায়ণ সিন্নি, আর মোবাইলে ঝিঙ্কো ছবি আড়াল হলেই গিন্নি। বলো জয় 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 বাঙাল নেকাই ঢঙা হাতে হ্যারিকেন, জয় 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 বাঙাল নেকাই ঢঙা হাতে হ্যারিকেন। গানের কথা অনুযায়ী পাড়ায় কি খেলার কথা বলা হয়েছে? বলো নবনীতা। পিট্টু 5 পয়েন্টস। বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, রনে সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। প্রথম কলেজের দিনটা আজও থেকে মনে পড়ে সিনটা। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে। আর আমার চোখটা ঘরে বন 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 sweetheart, I'm sitting alone, sweetheart, for me there is none. গানের কথা অনুযায়ী দাদা দিদিরা হাত ধরাধরি করে কোথায় বসে পড়ে? বলো বান্টি। সিঁড়িতেই বসে পড়ে। 5 পয়েন্টস। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে। সঙ্গে ইন্ডাকশন ওভেন। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। এই ছবি সম্পর্কিত যে কোনো একটি গান বলো। সঙ্গীতা পাল। বৃষ্টি 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 এ কোন অপরূপ
সৃষ্টি কি মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। 5 পয়েন্টস। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, জল পানি পেলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। গানের কথা অনুযায়ী এখানে কোন পুষ্টিকর খাবারের কথা বলা হয়েছে? বলো নবনীতা। দুধ। 5 পয়েন্টস। হবে না ভালো সঙ্গে টোস্টার। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে দুজন, নবনীতা এবং বান্টি 10 পয়েন্টস। তোমাদের দুজনের জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড প্রেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। 5টা টপিকের উপর এখানে আমি অভিনয় করে দেখাবো, তোমাদের বুঝতে হবে যে আমি কি টপিকের উপর অভিনয় করে দেখাচ্ছি। নেগেটিভ মার্কিং নেই, পাস কোয়েশ্চেন। সঙ্গীতা মণ্ডল। মশলা মুড়ি। 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, একটি প্রচলিত কথা। বলো নবনীতা। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। 5 পয়েন্টস। 3 নম্বর টপিক, ছোটবেলার একটি ছড়া। বলো বান্টি। ওয়ে অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেরে। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক,
বান্টি ধনুচি নাচ আরতি। 5 পয়েন্টস। 5 নম্বরটা একটি প্রচলিত কথা। বলো। ডুবে ডুবে জল খাওয়া। আমি ডোবা দেখালাম, তারপরে জল খাওয়াটা বুঝতে পারলে না কেন? ওই জন্য ওটা পরে দেখালাম, ডুবে ডুবে তারপরে জল খাওয়া, তাই ডুবে ডুবে জল খাওয়া। এই রাউন্ডে হাই স্কোরার বান্টি, 10 পয়েন্টস। এসো বান্টি। বান্টির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, নবনীতা এবং সঙ্গীতা মণ্ডল, দুজনেই 5 পয়েন্টস। নবনীতার জন্য ইলেকট্রিক গ্রিল, সঙ্গীতা মণ্ডলের জন্য রয়েছে সানরাইজের তরফ থেকে বিভিন্ন ধরনের রান্নার মশলা এবং সঙ্গে মাস্টার্ড অয়েল। দিদি উধাও, কোথায় গেলেন সুপারহিট দিদি? তার খোঁজ নিতে আমরা চলে এসেছি একেবারে দিদি নাম্বার 1 এর সেটে। দিদি নাম্বার 1 এর সেটে হুলস্থুল। দিদির খোঁজে 4 সাংবাদিক দিদি। বিকেল মানে রচনা দি এবং দিদি নাম্বার 1, নাহলে কিন্তু হবে না বাঙালি সন্ধে। মঙ্গলবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। চড়াই, পাটালি, সজারু, 3টে শব্দ আছে, প্রত্যেকটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো। সঙ্গীতা পাল। ইলিশ। বুঝিয়ে দাও। চড়াইয়ের হর্ষই, পাটালির লি, আর সজারুর তালবস্য। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার মা, তার একমাত্র যা, তার একমাত্র ভাসুর, তোমার কে? এবার বলো বান্টি। আমার বাবা। বোঝাও। আমার মা, তার একমাত্র যা মানে আমার কাকিমণি, তার একমাত্র ভাসুর মানে আমার বাবা। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। সহজ সরল যেমন মানুষ সবার হয় প্রিয়, সেই শব্দে একটি রঙের নামও চিনে নিও। এবার বলো সঙ্গীতা পাল। সরল সাদা। সরল সাদা বলে তো কোনো কথা হয় না। সাদা সিধে। -10 সঙ্গীতা পাল। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঁ দিকে একটা শব্দ আছে উপো, এবার ডান দিকে অনেকগুলো শব্দ আছে, তোমাদের উপর পাশে 3টে শব্দ বসিয়ে 3টে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো নবনীতা। উপহার, উপযুক্ত আর উপদেশ। 20 পয়েন্টস। সঙ্গে
সঙ্গে সিধু চাকরি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। এই মুহূর্তে নবনীতা স্কোর হচ্ছে 40, বান্টি স্কোর 60। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে দুজন আছে, সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ, দুটো শব্দে উত্তর, কয়েকার লয়কার দেওয়া আছে। এবার বান্টি খেলা থেকে বেরিয়ে গেল, এবার বলো। টাইম আপ। দেখো একটা অক্ষর যোগ হবে ওখানে, কয় আকার যোগ হয়েছে। এবার বলো। টাইম আপ। চিকেন কাটলেট। বান্টি স্কোর ছিল 60, বাজের আগে প্রেস করে সে লড়াই থেকে বেরিয়ে গেল, কিন্তু ওর ভাগ্য ভালো, উত্তর কেউ আর দিতে পারলো না। তাই আজকে দিদি নাম্বার 1 বান্টি দাস বসাক উইথ 60 পয়েন্টস। বান্টি জুড়ে এবার রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ফুলকপি, কপিকল, হরেক মাল, মালগাড়ি, দারুচিনি। দারুচিনি, মালগাড়ি, হরেক মাল, কপিকল, ফুলকপি। ফ্যান্টাস্টিক। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার বান্টি। এটা তোমার মেমেন্টো সঙ্গীতা, নবনীতা, এটা তোমার সঙ্গীতা। উইনারের ট্রফি বান্টি। দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে কেক। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার সকলের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবে।